নমস্কার বন্ধুরা। তো আমি আজকের ভিডিওটা মেনলি একটা বিষয় তোমাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করছি। প্রথমে ভেবেছিলাম এসব বিষয় নিয়ে কিছু বলবো না, তাও ভাবলাম যে না, বলা দরকার আছে। কেননা কি, যে প্রবলেমটা হয়তো আমার সাথে হয়েছে, আমি চাই যে আর কারোর সাথে না হোক, আর সবাই যাতে এই বিষয়টা নিয়ে সচেতন থাক। সেই জন্যই আমার ভিডিওটা বানানো। তো প্রত্যেকে ভিডিওটা পুরোটা দেখো, আর তারপর তোমরাই বিবেচনা করো যে এটা ঠিক না ভুল বা কিছু। তোমরা প্রত্যেকে হয়তো জেনে থাকবে SM হিরো শোরুম, মঞ্জুশ্রী, হলদিয়া, দুর্গাচক। তো SM হিরো শোরুমে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, প্রায় 4 মাস আগে। আমার একটা বাইক আমি এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম। আমার একটা বাইক ছিল হিরো গ্ল্যামার BS6 মডেল। তো আমি বাইকটা এক্সচেঞ্জ করে আমি নতুন HF ডিলাক্স নিয়েছিলাম। তো কোনো কারণবশত আমি HF ডিলাক্সটা আবার আমি রিটার্ন করে দিই ওই দিনই রাত্রে। আমি দুপুরে নিয়েছিলাম এবং রাত্রেও নয়, ঠিক সন্ধ্যে 6টা নাগাদ আমি রিটার্ন করে দিই। ওনারের সাথে কথা বলে আমি বাইকটা রিটার্ন করি এবং যথারীতি আমি যে টাকা ধরুন এক্সচেঞ্জ পেয়েছিলাম, সেখান থেকে আমার 3,000 টাকা মাইনাস করে দিয়েছে। বললো যে বাইকটা যদি আপনি রিটার্ন করেন, তার ধরুন আপনার 3,000 টাকা মাইনাস যাবে। তো যথারীতি আমার মাইনাস করে আমি বাইকটা রিটার্নও করে দিয়েছিলাম। তো বাইক রিটার্ন করার পরে অলরেডি আমি জানি যে বাইক আমার এক্সচেঞ্জ হয়ে গেছে। তো আমি ওনাদেরকে বললাম যে আমি যে বাইকটা এক্সচেঞ্জ করেছিলাম ওই বাইকটা তাহলে আমার কী হবে। তো ওনারা বললেন যে যে বাইকটা আপনি এক্সচেঞ্জ করেছিলেন হিরো গ্ল্যামার BS6 মডেল, ওই বাইকটা আপনি আর রিটার্ন পাবেন না। কারণ আমাদের যিনি ভেন্ডার আছেন, ওখানে যে সেলসম্যান আছে সৌমিত্র, সৌমিত্র বলে একজন সেলসম্যান আছে। তো উনি আমার যথারীতি বললেন যে আপনার বাইকটা আমাদের যে ভেন্ডার আছে, ভেন্ডারের কাছে আমরা দিয়ে দিয়েছি। তো ভেন্ডারের কাছে দিয়ে দেওয়া মানে আমি বাইকটা রিটার্ন পাবো না, আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে, আমার এটাই বললো। তো আমি যথারীতি ওই কথাটা শুনে আমি বললাম ঠিক আছে, যেহেতু অলরেডি হয়ে গেছে আমার সেখানে আর কিছু বলার নেই, কারণ আমি আর নিজের ফল্ট, আমার কিছু বলার নেই। তো যাই হোক, অলরেডি ওটা নিয়ে নিয়েছে। তো আমার তার দরুন বললো যে আপনি 2-3 দিনের মধ্যে আসুন, 2-3 দিন পরে আপনাকে টাকাটা রিলিজ করে দেবো। তো যথারীতি আমি গিয়েছিলাম, তো আমার টাকা রিলিজও করে দিয়েছিল, প্রায় 3,000 টাকা মতো বাকি রেখেছিল। তো আমি বললো যে আপনি যেদিন নাম ট্রান্সফার করবেন, আপনি নাম ট্রান্সফার করে গেলে আপনাকে 3,000 টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে। তো 1 সপ্তাহের মধ্যে আমায় নাম ট্রান্সফারের জন্য ফোন করেছিল। আমি বললো তোমায় তমলুক DM অফিসে যেতে হবে। তো তমলুক DM অফিসে গিয়ে নাম ট্রান্সফারের জন্য তোমায় সাইনটা করে দিয়ে আসতে হবে, আর ওই দিন তুমি 3,000 টাকা পাবেন আপনি। তো আমি যথারীতি সব কিছুই মেনে নিয়ে আমি তমলুক DM অফিসে একদিন, ওনারা আমায় ফোন করেছিলাম বুধবার দিন এরকম হবে। তো ফোন করাতে আমি ওখানটাতে গিয়ে যথারীতি DM অফিসে গিয়েছিলাম এবং যাওয়ার পরে ওখানে নাম ট্রান্সফারের জন্য সাইন আমায় বলেছিল 5 মিনিট, কিন্তু ওখানটাতে 5 ঘন্টা লেগেছিল। যেহেতু করতে হবে তাই করে দিয়ে চলে এসেছি। এবার আপনারাই বলুন, ওই মার্চ মাসে আমি করে দিয়ে আসার পরে এখন এই জুলাই মাস, জুন জুলাই মাস, ঠিক 4 মাস পরে দেখুন একটা চালান এসছে গাড়ির নামে। যে গাড়িটা হয়তো যে কিনেছে সে বিনা হেলমেটে গাড়িটা চালিয়েছিল। তো গাড়িটাতে আমার বিনা হেলমেটে 1,000 টাকা চালান দিয়েছে। তো 1,000 টাকা চালানটা কার নামে এসছে, সেটা আমার নামে এসছে 4 মাস পরে। এবার চালানটা আপনাদেরকে আগে দেখাই, দেখুন। তো এবার বলুন ফ্রেন্ডস, তো যদি চালান আমার নামে আসে, যখন আমার নামে চালান এসছে, তো আমি শকিং যে আমার নামে কেন চালানটা আসবে। তো আমি যথারীতি আপনার হিরো শোরুমে আমি ফোন করি। তো ফোন করাতে উনি বললেন যে কী ব্যাপার, কী বৃত্তান্ত, সব কিছু ওনাকে বললাম খুলে। উনি বললো না, কী করে হতে পারে, এসব হতে হয়। তো ওনাকে আমি সব কিছু স্ক্রিনশট দিলাম হোয়াটসঅ্যাপে, সব কিছু দিলাম। উনি যথারীতি আমায় 1 সপ্তাহ সময় দিয়েছিলেন। এই যে দেখুন, অলরেডি আমার কাছে চালান ইস্যু এসেছিলো, দেখতে পাচ্ছেন। তো এগুলো সব গেল, সব যাওয়ার পরে কাল যদি সাপোজ ধরুন ফ্রেন্ডস আপনারাও গাড়িটা দিতেন, গাড়িটা যদি আপনার কেউ চালাতো, আপনি জানেনই না কে চালাচ্ছে, আপনার নামে যদি চালান আসে আপনার কেমন লাগবে। এটা গেল 1 নম্বর। যদি গাড়িটা কাল কোনো একটা অ্যাক্সিডেন্ট হতো, গাড়ির পুরো ক্লেমটা কার নামে আসতো, আপনার নামে বা আমার নামে, মানে যার নামে গাড়িটা আগে থাকতো। তাহলে এই যে হ্যারাসমেন্ট, এই যে যাবতীয় হ্যারাসমেন্ট, এগুলো কে নেবে, এর দায়ভার কে নেবে? কাল যদি গাড়িটা কোনো একটা চুরি গেছে ফেসে যেত, এই ড্রাইভারটা কে নেবে? এটা আমি ওনাকে বললাম। উনি সব কিছুই বুঝতে পারলেন, বুঝালেন আমায়। কিন্তু বোঝালে তো হবে না ফ্রেন্ডস, এটা খামখেয়ালিপনা কারবার নয়। কেননা
কারোর জীবনের সাথে এগুলো যদি ঘটে যায়, সে শুধু সেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে হ্যারাসমেন্ট হতে হয় এসব জিনিস। তো ফ্রেন্ডস, তখন যখন কেসটা মিটলো না, তারপর আমি বাধ্য হয়েছিলাম আমি বাকি সবাইকে জানাতে, কারণ এই বিষয়টা আমার মধ্যে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে হয়তো মিটে যাবে। তো 1 সপ্তাহ যখন হয়ে গেল, তো ওনারা টাইম দেওয়ার পরেও যখন হলো না, তখন আমি বাধ্য হয়েছিলাম আমার কিছু বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, এদের সবাইকে বললাম বিষয়টা। তো সবাই শুনে খুবই শকিং, সবাই বলছে যে ইমিডিয়েট আগে বিষয়টার উপর স্টেপ নেই, কেননা বা থানায় কোনো কমপ্লেন কর, মিসিং ডায়েরি, কেননা কাল যদি একটা বড় ধরনের দুর্ঘটনা হয়, সেটা পুরো ক্লেম তোর উপরেই আসবে। তো বলাতে আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুবান্ধব যা যা বললো, বলাতে আমি ওনাদেরকে জানালাম ওনাকে। তো উনি সেই মুহূর্তে দাঁড়িয়ে বলছে আপনার যদি যা করার আছে আপনি করে দিন, আপনি মিসিং ডায়েরি করে দিন সেরকম হলে। তো উনি ওনার দিক থেকে বললেন যে আপনি মিসিং ডায়েরি করে দিন, তারপর যা হয় দেখা যাবে, সে নাহলে আমি বুঝে নেবো ওনাদের সাথে। কিন্তু মিসিং ডায়েরি করে দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো, আলটিমেট ফ্রেন্ডস কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছি। আমাকে সব কাজের মাঝেও এটার প্রতি সময় দিতে হচ্ছে, আমি আলটিমেট হ্যারাসমেন্ট হচ্ছি। কিন্তু আমি হব কেন? আমি গাড়ি দিয়ে এলাম, আমি ডিএম অফিসে গিয়ে সময় বের করে আমি নিজে সাইন করে দিয়ে এলাম, তারপরেও আমি কেন হ্যারাসমেন্ট নেব? তো শুভ পাড়ি, বুলটা এবং সমীর, এরা দুজন আমার সাথে গেছিল, এবং সঞ্জয়, এরা সবাই পাশে ছিল বলে মোটামুটি ওদেরকে নিয়ে আমি গেলাম হিরো শোরুমে। যাওয়ার পরে 1 সপ্তাহ যখন হয়ে গেছিলো, কোনো কাজ হলো না, তারপর আমি এদেরকে নিয়ে যাওয়াতে ওখানে কিছু কথাবার্তা হলো। কথাবার্তা বলতে, যে গাড়িটা কিনেছে সে আমার সাথে কোনো কথা বলছে না, কিন্তু যে ভেন্ডার আমার গাড়িটা শোরুম থেকে নিয়েছে, তিনি এই বিষয়ে আমার সাথে কথা বললো যে তিনি আবার আমাকে বললো যে আপনার কালকের মধ্যে হয়ে যাবে, মানে ধরুন আজকে গিয়েছি, আমাকে বললো কালকের মধ্যে হয়ে যাবে। আবার কাল যখন আবার ফোন করেছি, আর শুনুন, আগে কেসগুলো দেখুন। এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে দাদাটা, ইনি হলেন সেলসম্যান সৌমিত্র দা। দাদার ব্যবহার খুবই ভালো, কিন্তু ব্যবহার ভালো হলে হবে না। এই কেসে যদি আপনিও মানে পড়ে যান, তাহলে আপনারও দিমাগ পুরো খারাপই হয়ে যাবে। সেম আমারও মাথা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো, কেননা এরকমটা হওয়া উচিত নয়, শুধু আমার সাথে নয়, কারোর সাথেই হওয়া উচিত নয়। তবুও দাদা যথারীতি আমার অনেক হেল্প করেছে। শুনুন, কথাগুলো শুনুন। এই কাস্টমার শোরুমে এসে কথা বলো, কাস্টমার বক্তব্য আছে যে গাড়ি নিয়েছিল। হ্যালো, হ্যাঁ বলুন। কি স্যার? গাড়িটা কি আপনি কিনেছেন না আপনি ভেন্ডার? আমি ভেন্ডার। তাহলে আপনার সাথে কথা বলে কি হবে? যে গাড়ি কিনছে সে উনি যাচ্ছেন, কালকে যাচ্ছেন। কোথায় যাবে? নিমতলি সই করতে। এবার বলি, এই যে আপনারা শুনলেন ফ্রেন্ডস, উনি বললেন যে উনি যাচ্ছেন, কালকে যাচ্ছেন। এই কালকে যাচ্ছেন বলেও কাল হলো না, আরও 1 সপ্তাহ লেট হলো। ওই কাল যাচ্ছে ইনি বললেন, শুনলেন না এক্ষুনি? ইনি বলার পরেও এই বিষয়টা আরও 1 সপ্তাহ গড়ালো। আলটিমেট এখন তারপর বলে আসার পরে প্রায় আরও 1 সপ্তাহ পরে মঙ্গলবার কনফার্ম হলো যে আমার নাম থেকে এখন গাড়িটা অন্য কারোর নামে হয়েছে। তো একদিক থেকে যেমন এটার জন্য শান্তি হয়েছে, কিন্তু যে চালানটা আমার নামে এখনও ছিল 1000 টাকা, সেই চালানটা কিন্তু ফ্রেন্ডস এখনও রিলিফ হয়নি, মানে ওই চালানটা এখনও আমার নামেই আছে। এবার ওনারা বলছেন যে মাস দেড়েক বা 1 মাসের মধ্যে ওটা রিলিজ হয়ে যাবে। তো আমি আর কিছু এখন বললাম না, মোটামুটি আমি দেখছি 1 মাস পরে যদি না হয় বা যদি হয়েও যায়, আমি এর আপডেট আপনাদেরকে। কিন্তু আর SM হিরো থেকে কেউ কোনোদিন এক্সচেঞ্জ করতে যান, প্রত্যেকে আগে সব বুঝে নেবেন, তারপর এক্সচেঞ্জ করুন। আর প্রত্যেকে যেন এক্সচেঞ্জ করলে এই প্রবলেমটাতে আপনারা যাতে না পড়েন, আমি সেইটুকু বলবো আপনাদেরকে। আপনারা মোটামুটি সব এক্সচেঞ্জ করতে গেলে আপনারা ভেবেচিন্তে এক্সচেঞ্জ করুন, আর এক্সচেঞ্জের সমস্ত ক্রাইটেরিয়াগুলো জেনে নিন, কেননা নাহলে হয়তো আমার মতো সেম প্রবলেমে আপনারাও পড়বেন, সেই জিনিসটা খুবই খারাপ হবে। তো তার থেকে ভালো হয় আপনারা আগে সব কিছু বুঝে নিন। সব কিছুই চেঞ্জ করে দিয়ে এলাম, টিও চেঞ্জ করে এলাম, সব কিছুই। তারপরেও 4 মাস পর আমায় ফির হ্যারাসমেন্ট পেতে হলো। তো আমি চাইবো না যে আপনারা কোনোদিন এই প্রবলেমে পড়ুন। তো আপনারা ভেবেচিন্তে কাজ করবেন।